সুপ্রভাত। আজকের সকালের সেশন বিষয়টি ডিসকাশনটি খুব অল্প হবে, কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি পড়ুন। এয়ার কন্ডিশন মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে করোনা পরিস্থিতিতে। এই প্রশ্নটি ভাসছিল বেশ কিছুদিন। তো বিজ্ঞানীরা এটি ক্লিয়ার করেছে যে বিজ্ঞানী থেকে এটি হতে পারে, তবে খুব বেশি স্টাডি নেই এই ব্যাপারে, তবে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। আসুন শুরুতেই আমাদের বরাবরের মতো নিউ ইয়র্ক পরিস্থিতি নিয়ে কথা বলি। নিউ ইয়র্কের অবস্থা কিছুটা ভালো। প্রথম দিকে ছিল পিক, এইভাবে উঠেছি আমরা, প্রায় 4 সপ্তাহ ছিল। এরপর এটি এইভাবে হয়ে এটি নামার কথা ছিল, কিন্তু দেখা গিয়েছে যে যেটি প্ল্যাটো বলি আমরা, এটি এই স্টেবল অবস্থা থাকার কথা ছিল, এটি হয়তো 5 দিন 6 দিন থাকার কথা। সেখানে দেখা গেছে এটি 7 দিনেরও বেশি হচ্ছে। এটি আশা করা যাচ্ছে আরও 10 দিন হবে, তারপর নামা শুরু করবে। তো এই প্ল্যাটোটি কেন হচ্ছে? প্ল্যাটোটি হচ্ছে এই যে একটি কার্ভ, যেটি হচ্ছে আমরা আমাদের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলেছি মানুষগুলো, তাই অনেক নতুন সংক্রমিত হচ্ছে মানুষ। এখন নতুন সংক্রমিত হচ্ছে কোথায়? নিউ ইয়র্কে তো মাত্র চলে গেল। নিউ ইয়র্কে মাঠে ঘাটে খুব স্টেবল আছে বলে মনে করছি আমরা, যারা বিজ্ঞানের ছাত্র, ডাক্তার এবং যারা উপাত্তবিদ। কিন্তু অন্যান্য স্টেটে সংখ্যাটি এখনও বাড়ছে, যার কারণে এটি ব্যালেন্স হয়ে প্লেটোতে রয়ে গিয়েছে। নিউ ইয়র্ক বোধহয় কিছুটা কার্ভ শুরু হয়েছে, যেটি আমরা মাঠে ঘাটে নেবারহুডগুলোতে বুঝতে পারছি এখন। তবে মৃত্যু কেন এত? বরাবরের মতো উত্তর, হাসপাতালগুলো এখনও কঠিন রোগীতে ঠাসা, সেখান থেকেই মৃত্যু হচ্ছে বেশি। আর তাছাড়া কিছু কিছু মৃত্যু এরই মধ্যে যেই সমস্ত মানুষগুলো সাধারণভাবে অসুস্থ হয়, যেমন তাদের হৃদরোগ রয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন এবং অন্যান্য কারণে, তারা কিন্তু হাসপাতালে গত 2-3 মাস যায়নি ভয়ে। তো তাদের থেকেও কমপ্লিকেশন শুরু হয়েছে। তো এটি স্বাভাবিক কথা। তো যেই কারণে দেখা গিয়েছে যে মৃত্যুর মিছিলটি বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে এই মৃত্যুর মিছিল আরও কিছুদিন কন্টিনিউ করবে। তবে বাংলাদেশের কি পরিস্থিতি? বাংলাদেশে একটি ভীতিকর অবস্থা সবার ভেতরে ঢুকে গিয়েছে। সংখ্যাগুলো দেখে আমরা ভয় পাচ্ছি, অমানবিকতাগুলো দেখে আমরা ভয় পাচ্ছি, মানুষগুলোর মধ্যে নতুন নতুন পরিচয় দেখতে পাচ্ছি, ভয় পাচ্ছি। তো এই সংখ্যাগুলো নিয়ে এত চিন্তা না করে আমরা যদি আমাদের নিজেদের কাজগুলো করি, যেইভাবে বিজ্ঞান বলছে, যেভাবে সরকার বলছে, যেভাবে সমাজ বলছে, সেভাবে চললে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় না। দেখা গিয়েছে ত্রাণ নিতে গিয়ে 2000 মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই সমস্ত জিনিসগুলোই আমাদের সমস্যা তৈরি করছে। তো যাই হোক, আসুন আজকের বিষয়টি নিয়ে একটু বলি, তারপর যাচ্ছি। এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন যখন একটি বদ্ধ জায়গাতে হয়, এই বাতাসটি ছড়াতে থাকে, সার্কুলেট করে। তো এই ভাইরাস পার্টিকেল, এই ভাইরাসটি অন্যান্য ভাইরাস থেকে একটু ভারী প্রকৃতির, তাই আমরা যে কথা বলছি, এই কথা বলাটি এটি 3 ফুট থেকে 6 ফুটের মধ্যে এটি পড়ে যায়। যিনি আক্রান্ত রোগী, তিনি যদি এটি পড়ে থাকেন, তাহলে এই ভাইরাসটি বের হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসে। তাই সবাইকে মাস্ক পরতে বলা হয়। আবার যিনি জোরে কথা বলেন, তার ক্ষেত্রে 6 ফুট 7 ফুট 10 ফুট পর্যন্ত যেতে পারে। এখন দেখুন, যখন আমি কথা বলছি, এখানে একটি ফ্যান দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, এই ভাইরাসটি 3 ফুট না যেয়ে এটি 12 ফুট পর্যন্ত যেতে পারে। আর যখন রুমটি আবদ্ধ থাকে, একই বাতাসকে ঘোরানো হচ্ছে, তখন কিন্তু এইটি আরও এক্সপোজার বেড়ে যায়। এবং যেইখানে ফ্যান দেয়া হয়েছে, যেই ফ্যানের লাইনে, ওই লাইন বরাবর এটি অনেক দূর যাবে, পাশে হয়তো কম যাবে। যেই কারণে ব্যায়াম যখন করে, মানুষ যখন দৌড়ায়, তখন একজনের পিছনে একজন যদি দৌড়ায়, তাহলে এনার যদি ইনফেকশন থাকে, উনি মাস্ক ছাড়া দৌড়াচ্ছেন, তাহলে পেছনের মানুষটির সম্ভাবনা বেড়ে যায়। আবার 2 জন মানুষই যদি 3 ফুট দূরত্বে পাশাপাশি দৌড়াতে থাকে, তাহলে রিস্ক বাড়ে না। ডাইনামিক্সটি বুঝলেই বোঝা যাবে যে আসলে রিস্ক কিভাবে কমানো যায়। সেই ব্যায়াম এবং দৌড়, এগুলো নিয়ে আমি আগামীকাল আসবো, জিমনেশিয়ামের অ্যাক্টিভিটি নিয়ে। তো আসুন আমরা একটু ছবির মাধ্যমে আমরা ব্যাপারটি বুঝে নিই।
এটি একটি রেস্তোরাঁর ছবি। এখান থেকে এয়ার কন্ডিশনটি বাতাস দিচ্ছিল, 3টি টেবিল, আর এই 2টি টেবিল এক্সপোজার কম ছিল। দেখুন ওরা বলছে যে দেখুন বাতাস এসেছে এইভাবে, ঠিক এয়ার কন্ডিশনের নিচে 2টি টেবিলে আক্রান্ত হয়েছে 6টির মধ্যে। এরপর যেখানে 3 থেকে 6 ফুট সেখানে হয়েছে আরো বেশি। এরপরে সবার শেষে সেটিতেও বেশ কিছু আছে। এটি একটি ইন্টারেস্টিং একটি অবজারভেশন। আরেকটি দেখুন, এই পাশের টেবিলগুলোতে একেবারেই নেই। এটিকে সাধারণভাবে আমি বোঝাচ্ছি, বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে তাহলে এয়ার কন্ডিশন যেই লাইনে চলছে সেই লাইনেই বেশি এফেক্টেড হচ্ছে। এটি একটি অবাক করা কাণ্ড। পাশে এটি হয়নি, তার মানে কি সবাই এই পাশে বসলে হবে না? তা নয়। মেসেজটি হচ্ছে, আমি আরেকটু কনজারভেটিভ হইতে চাইবো এই রোগ থেকে দূরে থাকার জন্য, যে মেসেজ হচ্ছে যেখানে এয়ার কন্ডিশন আছে সেখানে না যাওয়াই ভালো, এরকম একটি মেসেজ আমি নিতে চাই। ধরুন একটি ডাক্তারের অফিস, আমার অফিস, ওয়েটিং রুম বদ্ধ, সেখানে অসুস্থ রোগী আসবেনি, তাই না? তারপর কি হবে? 10 জন রোগী বসে আছে, 2 জনের জ্বর কাশি, এয়ার কন্ডিশন চলছে, তাহলে কি অবস্থাটি হবে বলুন? এই 10 জন থেকে আরো একজন সম্ভাবনা বেশি। তাহলে কি মানুষ ডাক্তারের অফিসে যাবে না, বাহিরে যাবে না? না, যারা যাবেন তারা অবশ্যই সেই রকম গ্লাভস পরবেন, মাস্ক পরবেন। পরে আপনি যে অসুস্থ আপনি নিজেকে আইডেন্টিফাই করুন এই সার্ভিস লোকেশনগুলোতে, বিশেষ করে অফিসগুলো, ডক্টর অফিসগুলো, যে আমার একটু সর্দি কাশি আছে, কি করব? তাহলে আপনি অন্য সবাইকে আপনি রক্ষা করতে পারলেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে ওনারা হয়তো বলবে আপনি একটু দরজার বাইরে গিয়ে দাঁড়ান, আপনাকে এখনই কল করব, এটি একটি। অথবা আপনাকে একটি নির্দিষ্ট রুমে গিয়ে রাখা হবে যেখানে এয়ার কন্ডিশন নেই, অথবা আপনি একাই বসে থাকবেন। এটি একটি অবজারভেশন। আমি মনে করি যে এটি একটি ইম্পর্টেন্ট মেসেজ আমাদের জন্য। এখন সবাই যদি সুস্থ থাকে তাহলে অসুবিধা নেই। বাহির থেকে করোনা রোগী এনে তারপরে আপনাদের গায়ে দিবে তা কিন্তু বলছে না। এটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যেখানে কেউ অসুস্থ নয় তাদের ক্ষেত্রে কি সমস্যা আছে? নাই। ধরুন আপনার বাড়িতে আপনারা একটি রুমেই থাকেন, সবাই সুস্থ, অসুবিধা নেই, কিন্তু একজন অসুস্থ এবং এয়ার কন্ডিশন চালু করবেন, তাহলে কিন্তু সবার অসুস্থ হওয়ার সম্ভাবনাটুকু বেড়ে গেল সেই একজন থেকে। এমনি হয়তো হতো না, আপনারা মোটামুটি ব্যালেন্সেস করে চলতেন মাস্ক নিয়ে, কিন্তু যেই মাত্র একটি বদ্ধ করে এয়ার কন্ডিশন চালু করলেন এবং উনি এয়ার কন্ডিশনের আশেপাশে, তাহলেই কিন্তু ঘটনাটি ঘটে গেল। আশা করছি বুঝতে পারছেন। ছোট্ট একটি বিষয়, কিন্তু এটি অনেক বড় ব্যাপার। তাহলে রেস্টুরেন্টগুলোতে কি করবেন? আস্তে ধীরে তো সব খুলছে। রেস্টুরেন্টগুলোতে গেলে তাহলে সবাই মিলে চলুন এই পাশে বসি? না, আমি ব্যক্তিগতভাবে আমি সেই রিস্ক নেব না। যারা রেস্টুরেন্ট মালিক আছেন তাদেরকে বলছি, রেস্টুরেন্টে আপাতত বিজ্ঞান যতদিন না শিওর না হয় এয়ার কন্ডিশনগুলোকে বন্ধ করুন, অথবা শুধু টেক আউটের ব্যবস্থা করুন, ভেতরে যেন না বসে। বাকি স্ট্যান্ডার্ড যেই প্রিকশনগুলো আছে সেগুলো তো অবশ্যই নেবেন। তো এটি একটি সুন্দর উদাহরণ। আসুন বাসে কি হবে তাহলে? বাসের পিকচার দেখি চলুন। এই যে বাস, এয়ার কন্ডিশন আসছে কিন্তু উপর থেকে, বাস কিন্তু ব্লো করছে না, সো উপর থেকে আসছে। মনে করুন 4টি সিট পাশাপাশি, কি হবে? এয়ার কন্ডিশন পড়ছে, ছড়িয়ে যাচ্ছে চারদিকে। সো ধরুন 4টি সিট পাশাপাশি, 1A 1B 1C 1D, 2A 2B 2C 2D, 3A 3B 3C 3D, ধরুন এইভাবে ধরলাম 4টি সিট। এখন 2C-তে যিনি বসে আছেন তার উপরে যদি এয়ার কন্ডিশন থাকে, দেখা গিয়েছে যে সম্ভাবনা 80 থেকে 90% বেশি সম্ভব আশেপাশের এই যে 8টি সিট আছে সবার হবার। কি একটি যন্ত্রণা! তাহলে কি এয়ার কন্ডিশন বাসে চড়া আপাতত বন্ধ করে দিতে হবে? এইটির উত্তর আমার কাছে নেই। সত্যি বলছি, বাংলাদেশে এখন ওয়েদার আস্তে আস্তে গরম হচ্ছে, হিউমিড হচ্ছে, তো মানুষগুলো এয়ার কন্ডিশন তো ছাড়বেই। গুড লাক। এটির উত্তর আমারও জানা নেই। আপনি ড্রাইভার নিয়ে চলছেন, আপনার ড্রাইভারের সামান্য সর্দি কাশি, ড্রাইভারের সামনেই
এয়ার কন্ডিশনের ভেন্ট চালু করে দিলেন, আপনি কর্তা পেছনে বসে আছেন, আমি সাবধানী করে দিলাম। এগুলোর উত্তর আজকের ডিসকাশন থেকে আপনারাই পেয়ে যাবেন। আমি ব্যক্তিগতভাবে আমি রিস্ক নিতে রাজি নই, বাকিটা আপনাদের উপর। এরপর রেস্তোরাঁয় বসে আছেন, এয়ার কন্ডিশন মেবি এখানে আছে, এখানে সবাই এক্সপোজড। খুব ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং, ভয়ের ব্যাপার, ভয়ের ব্যাপার। এরপর বাড়িতে এই যে দেখুন মাথার উপরে, তাও কি হলো, ডাইনিং টেবিলে বসে আছেন সবাই, যদি বাবার থেকে থাকে মোটামুটি সবাই লাইন আপ হয়ে গেলাম। তা একটু সাবধানী হতে হবে। এখন বাড়িতে যদি সবাই সুস্থ থাকে অসুবিধা নেই, একজন অসুস্থ হলে আমি সম্ভাবনাটুকুকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, অনেকে বলবেন ডাক্তার সাহেব এত ভয় দেখাচ্ছেন। না, আমি একটি বিজ্ঞানের একটি টপিক আপনাদের কাছে আনলাম, ডিসিশন আপনার কিভাবে প্রোটেক্ট করবেন। আবার হয়তো দেখা যাবে 3 মাস পরে এই তথ্যটি ভুল ছিল, বিজ্ঞান আরো নতুনভাবে অন্য কিছু বলছে, সেই ব্যাপারে আমি নাই গেলাম। এই যে দেখুন বিমানের অবস্থা, সব জায়গায় কিন্তু ভেন্ট আছে, জানি না, তবে স্ট্যান্ডার্ড প্রিকশন নিতে হবে বিমানে চড়তে হলে। আমি এটি নিয়ে, বিমানে কিভাবে চড়বেন সেটি নিয়ে আরেকটি ভিডিওতে আসব, সেটি আরও বিস্তারিত। অবশ্যই চড়বো আমরা বিমানে, কিন্তু একটু স্ট্যান্ডার্ড প্রিকশন করতে হবে। এয়ার কন্ডিশন নিজের নাকের উপরে নাই বা চালালাম, সাধারণ এয়ার কন্ডিশনের বাতাস আসলো, দেখা যাক কতটুকু হয়। এখন আসুন, মলগুলো খুলে যাচ্ছে সারা দুনিয়াতে, তাদের কি হবে? আমি একটু খুশি হয়েছি, বড় মলগুলো ডিসিশন নিয়েছে তারা এখন খুলবে না ঈদের আগে। এটি একটি ভালো দিক আমি মনে করি, কারণ এখনো আমরা জানি না এগুলোর পরিণতি কি, বিশেষ করে বড় মলগুলোর কথা। হ্যাঁ, ছোটগুলো আছে তো সেখানেও কিন্তু ক্লোজড, কারো না কারো থাকবেই। কি হবে আমি বলতে পারছি না, আমি আপনাদের সামনে উপাত্তটি আনলাম, আপনারা নিজেরা ডিসিশন নেবেন কি করবেন। শুধুমাত্র আমি যেহেতু পেশায় একজন চিকিৎসক, ডাক্তার হিসেবে আমি আমার রোগীদের বলবো, অথবা দুনিয়ার সমস্ত মানুষকে বলবো, আপনি যদি সর্দি কাশি বিষয়ক, করোনা বিষয়ক লক্ষণ নিয়ে ডাক্তারের অফিসে যান, আগেই ফোন করে বলুন আমার লক্ষণটি আছে, আমি কি করব। আমার ধারণা আমার অফিসের মতো তারাও বলবেন, আপাতত 5টি মিনিট বাইরে থাকুন, আপনার ব্যবস্থা আমি এখনই করছি, রুম খালি হলে একটি রুমে গিয়ে ওনাকে বসিয়ে দিন যেখানে বোধহয় এয়ার কন্ডিশন থাকবে না। এইটি হচ্ছে সমাধান। এরকম ছোট ছোট অনেক কিছু আরও আসবে, আমি ঘাবড়াতে রাজি নই। জীবন যেভাবে চলছিল চলবে, হয়তো সাময়িকভাবে আমরা যতদিন এইটি সম্পর্কে আরও বিস্তারিত না জানি ততদিন পর্যন্ত না হয় একটু সাবধানী আমরা সবাই মিলে হলাম। এখন আসুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাস্ট একটু বলি। বাংলাদেশে এখন মনে হচ্ছে এটির প্রকট এটির লক্ষণ বেশ মানুষের ভিতরে এসে গিয়েছে। এই সময়টুকুতে ঘাবড়ানো যাবে না। যুদ্ধের সময় সবাই একসাথেই যুদ্ধ করতে হবে। পারিবারিকভাবে পরিবারগুলো যুদ্ধ করবে যেন বাহিরে না যাওয়া হয়। যারা ডাক্তার সাহেবরা আছেন তারা ডাক্তার হিসেবে যুদ্ধ করবেন, যারা নার্স আছেন তারা আরও বেশি যুদ্ধ করবেন তাদের লেভেল থেকে। সবাই যার যার লেভেল থেকে একটু সাহসী হয়ে এগিয়ে আসুন। আমরা সবাই যদি গুটিয়ে যাই তাহলে হবে না। অলরেডি এরই মধ্যে বোঝাই যাচ্ছে ডাক্তার সাহেবরা মাঠে আছেন, নার্সরাও মাঠে আছেন, পুলিশ বাহিনী সত্যি বীরের ভূমিকা পালন করছে আমি দেখতে পাচ্ছি। এটি আমাদের সবার জন্য আশাবাঞ্জক যে আমরা যার যার দায়িত্ব তারা করতে শুরু করেছি। এখন শুধু প্রয়োজন মানুষগুলোর দায়িত্ব পালন করা, যার যার দায়িত্ব। আমরা যেন অযাচিতভাবে মাঠে ঘাটে বাজারে না ঘুরি, এটি আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। সবশেষে আমি একটু মানবিকতা নিয়ে তো কথা বলি, আপনারা জানেন মানুষগুলোর পাশে দাঁড়ান। এই যে এত নার্স, এত ডাক্তার, এত স্বাস্থ্যকর্মী, এত পুলিশকর্মী, তারা এত মাস্ক, এত পিপি কোথায় পাবে? ব্যবসায়ী ভাই বোনেরা যদি একটু এগিয়ে আসেন, পৃথিবীর যেখানে যেখানে মাস্ক বেশি তৈরি হচ্ছে, অথবা আমরা নিজেরাই মাস্ক, গ্লাভস, পিপি তৈরি করতে পারি কিনা সেইটা একটু আরেকটু দেখুন। আমরা খুব সহজেই আমরা ভেন্টিলেটর বানিয়ে ফেলছি প্রায়, কিন্তু এখন আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের প্রয়োজন আরও বেশি সার্জিক্যাল মাস্ক তৈরি করা, আরও বেশি হেড কাভার তৈরি করা, আরও বেশি কোয়ালিফাইড মেডিকেল গ্রেড পিপি তৈরি করা, যেন যারা সম্মুখ যোদ্ধা তাদের কনফিডেন্সটি বাড়ে, তারা যেন বুঝতে পারে যে তারাও প্রোটেক্টেড।
আপনাদের সম্পদ যারা ধনী ব্যক্তিরা আছেন তাদের কিছু অংশ এই মানুষগুলোর জন্য আপাতত ব্যয় করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পক্ষেই থাকবে, আল্লাহ তাআলা এদের পক্ষেই থাকবে। আপনি দেখবেন কিছু খাদ্য সংকট মনে হচ্ছে যারা গরিব আছে তাদের কাছে, তাদের পাশে দাঁড়ান। রোজার মাস, এটি সুযোগ দানের, এটি সুযোগ তাদের পাশে দাঁড়ানোর। অল্প কিছু, সামান্য কিছু চাল আর কিছু ডাল, এই তো তারা চান, কেউ কিন্তু বিরিয়ানি খেতে চাচ্ছেন না। আপনারা মেহেরবানি করে এটি করুন। আমার ছোট্ট উদ্যোগে আমি যেটি করেছি গত আজকে মতিঝিলের একটি থানা বা ফাঁড়িতে বোধহয়, এবং দেবিদ্বারে আমরা একটি পুলিশ ভাইদের জন্য আয়োজন করেছিলাম। আমরা আয়োজন করেছিলাম খাবার দিয়ে আসবো, তাদের সাথে আমাদের 2-1 জন ভলান্টিয়ার হয়তো খাবেন। ওনারা বেশ আয়োজন করে, এর মধ্যে মিলাদের আয়োজন করেছেন, আমাদের জন্য দোয়াও করেছেন। আমি সত্যি স্যালুট জানাই আপনাদের যে আপনারা আমাদেরকে এই খাদ্য উপহারগুলো গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের মনোবলটুকুকে বাড়ানো, আপনাদের পাশে আমরা আছি, আমি জনগণকে রিপ্রেজেন্ট করি সেইভাবেই ধরে নিন। মানুষগুলো সবাই কিন্তু আপনাদের পাশে আছে। ডাক্তার ভাইদের জন্য আমরা খাদ্য ব্যবস্থাপনা করেছি একটি বেলা মুগদা হাসপাতালে, খুব সম্ভবত 2-1 দিনের মধ্যেই আমাদের ভলান্টিয়াররা দেবে আপনাদের পাশে। আমি এই উদাহরণগুলো আনছি আপনাদের সামনে একটি জিনিস বলার জন্য, আপনারা সবাই যেন এই মানুষগুলোর পেছনে, যোদ্ধাদের পিছনে, আমি নার্সদের সম্পর্কে একটু কম বলেছি, নার্সরাও কিন্তু তাদের জীবন দিচ্ছে, তাদেরকে কিন্তু আমরা বুঝতে পারি কম, তারা কিন্তু ফ্রন্ট ফাইটারদের মধ্যে অন্যতম। তাদের জন্য আমি আমার অভিনন্দন, এবং খুব সম্ভবত আগামী 2 সপ্তাহ পরে আমরা বেশ নার্সদের জন্য কিছু আমরা সার্জিক্যাল সামগ্রী পাঠাচ্ছি। তো আসুন সবাই মিলে এই পরিস্থিতিটি মোকাবেলা করি। এই পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ তাআলা আমাদের থেকে মুক্তি দিবেন, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের সম্পর্কগুলোকে গড়ে নিতে পারি। আসুন কিছু প্রশ্নের উত্তর নেই। স্যার, বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? আমি এখনো ভেঙে পড়ার মানুষ নই। যতটুকু সংবাদ কম পড়তে পারবেন ততই ভালো আপনাদের জন্য আমি মনে করি। ফ্যানের বাতাস থেকেও করোনা ভাইরাস কি ছড়ায়? হ্যাঁ, এটিও সত্য, ফ্যানের বাতাস থেকেও এটি ঘোরাতে থাকে। দেখুন, যখন এয়ার কন্ডিশনের বাতাসটি দিচ্ছে, হ্যাঁ, সেইখানে যদি একটি ফ্যান যোগ করে দেয়া হয়, ধরুন প্লেনে এখানে এয়ার কন্ডিশনের বাতাসটি আসে একটি ফ্যানের সহকারে, সেটি থেকে সম্ভাবনা আরও অনেক বেশি। এই যে আমি 9টি সিটের কথা বললাম না, 12টি সিটের কথা, মাঝখানের সিটে বসলে 90% মানুষ এটিতে এফেক্টেড হয় আশেপাশে। দেখুন কি একটি হযবরল অবস্থা। ফ্যান যদি যোগ হয় আরও বেশি হয়। আমাদের দেশে তো হার্ড ইমিউনিটি পদ্ধতি অবলম্বন করতে পারে, যেটি সুইডেনে হয়েছে। আমরা সেই রিস্ক নিতে পারবো কি না সেটি বলুন। আমরা তো অতি ঘন বসতিপূর্ণ। সুইডেনে যেটি হয়েছে, সুইডেনে মানুষ একজনের চেহারা খুঁজতে আরেকজনকে যেতে হয় কোয়ার্টার মাইল। তো সেটি পদ্ধতি আমাদের জন্য কতটুকু অবলম্বনযোগ্য সেটি সময় বলবে, দেখা যাক। স্যার, এয়ার কন্ডিশন কি বাইরে থেকে জীবাণু ঘরে ঢুকে আনতে পারে? না না না, এই জায়গাটাতে আমাদের ভুল হচ্ছে। হ্যাঁ, অফিস খুলে দিচ্ছে, রাস্তা ঠিক। স্যার, আরব দেশ থেকে বলছি, এখানে গরম। হ্যাঁ, এই খুব সুন্দর, এই প্রশ্নটির উত্তর দিতে চাইনি আরব দেশের ভাইয়েরা। আমরা যারা বাংলাদেশ থেকে আরব দেশে গিয়েছি আমাদের কষ্ট একটু কমই হবে, আমরা তো গরমের দেশ থেকেই গিয়েছি, কিন্তু আরবি সাহেবদের কি হবে সেটি প্রশ্ন। স্যার, প্রাইভেট কার ব্যবহারের ক্ষেত্রে কিছু বলুন। হ্যাঁ, প্রাইভেট কারের এসি, আমি তো একটু আগেই বললাম, সাবধান সাবধান। ডাক্তার সাহেব, যদি করোনা ভাইরাস আমাদের শরীরে লেগে থাকে তাহলে কতক্ষণ? আর 8 ঘন্টা পর্যন্ত কাপড়ের উপর 6 থেকে 8 ঘন্টা, বিশেষ করে শোল্ডার এবং এই জায়গাগুলোতে, বেল্টে। করোনা ভাইরাস কি চলাফেরা করতে পারে? না 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 না, নিজে চলাফেরা করতে পারে না। আমি সৌদিতে বলছি, এখানে কোনো উপায় নেই। ভলিউম নর্মাল রেখে কি এসি চালানো যাবে? এইটির এই যে উপাত্তটি আমি দেখালাম সেখানে এইভাবে বলা হয়নি। এখন এইটি করা যেতে পারে যে এসির নিচে 3 ফিট 4 ফিট কেউ থাকবে না, এটি একটি অবলম্বন হতে পারে বলে আমার বিশ্বাস। যাই হোক, আমি আপনাদের সামনে উপাত্তটি নিলাম।
সামনে আমরা কিভাবে ব্যায়াম করব সেটি নিয়ে আসব, সামনে আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আসব। দেখুন, আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যে যেখানে আছেন নিজেরা এই বিজ্ঞানের আপাতত যেই উপাত্তগুলো আছে এগুলো সবারই জানা আছে, কিন্তু কেউ ফলো করছি না, এইটিই প্রবলেম। হ্যাঁ, সেটি সমস্যা। এইটি যদি আমরা ফলো করি তাহলে অসুবিধা হবে না। দেখবেন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওগুলো শেয়ার দিন যেন মানুষ আরও সচেতন হতে পারে। আর চিকিৎসা পদ্ধতি নিয়ে দেখুন, আমি বলি হাসপাতালগুলোতে আমরা খুব ব্যস্ত, হাসপাতালগুলোতে এত ভরে গিয়েছে, এই হাসপাতাল সেই হাসপাতাল। দেখুন, এখনও বলছি 95 থেকে 98% মানুষ এখনও কমিউনিটিতে আছে। আমরা সেইটি নিয়ে আরেকটু বেশি ভাবি। বিজ্ঞানীরা, বিজ্ঞানের ছাত্র, ডাক্তাররা, অ্যাডমিনিস্ট্রেটররা তারা ব্যস্ত থাকুক 2 থেকে 3% মানুষ নিয়ে। আমরা চলুন সবাই মিলে, আপনারা যারা ভিউয়ার আছেন, আমরা বাকি 97% মানুষ আমরা কিভাবে আমাদের নিজেদের রোলটি প্লে করতে পারবো এইটি নিয়ন্ত্রণে, সেইটি করুন। বাংলাদেশ সরকার আপনাদের জন্য কি নির্দেশনা দিচ্ছেন, বিজ্ঞান কি নির্দেশনা দিচ্ছে, সেগুলো শুনুন। আসুন আমরা সবাই এগিয়ে আসি মানবিকভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি।